স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। 2020 সাল নাগাদ 8% প্রবৃদ্ধি অর্জনের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছেন জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি। 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি লক্ষ্য করে দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য হচ্ছে এই নতুন পরিকল্পনার অংশ। আজ আমরা আলোচনা করব সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 5 বছরে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির লক্ষ্য এবং সেগুলো অর্জনে করণীয় বিষয় বিস্তারিত বিবরণ থাকে পঞ্চবার্ষিক পরিকল্পনায়। স্বাধীনতার পর থেকে 2015 সাল পর্যন্ত 6টি পাঠশালা পরিকল্পনা বাস্তবায়ন করেছে বিভিন্ন সরকার। তবে 2002 সালের পর 7 বছর এ পরিকল্পনার পরিবর্তে ছিল দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান এই নাম দিয়ে মাঝখানে কয়েক বছর দেশ চালানো হয়েছে এবং সেই সময় অবজেক্টিভ বেসড কোনো তথ্য আমরা পাইনি, আমাদের কাছে নাই যে কী ছিল আমাদের টার্গেট, আমরা কি অর্জন করতে পেরেছি। 2009 সালে ক্ষমতায় এসে পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে আসে মহাজোট সরকার। 2011 থেকে শুরু হয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন। এবছরের শুরুতে হাত দেয় সপ্তম পরিকল্পনা প্রণয়নে। 9 মাসের গবেষণা, আলোচনা, পর্যালোচনা শেষে তা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। আগামী 5 বছরে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, দারিদ্র্যের হার, রাজস্ব আদায় ও বিনিয়োগ পরিস্থিতি কি হবে তা ঠিক করা হয়েছে নতুন পরিকল্পনায়। বড় ধরনের লক্ষ্য রাখা হয়েছে আমদানি, রপ্তানি ও রেমিটেন্স আদায়েও। বড় এ পরিকল্পনা বাস্তবায়নে 5 বছরে 32 লাখ কোটি টাকার প্রয়োজন হবে। এর 77%-ই যোগান দেবে বেসরকারি খাত। তবে এর বাস্তবায়নই চ্যালেঞ্জ মনে করছেন পরিকল্পনা মন্ত্রী। এক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকেও মাথায় নেওয়া হয়েছে জানান তিনি। 60 মিলিয়ন মানুষের মধ্যে 57 মিলিয়ন যদি কোনো কর্মক্ষম মানুষ হয়, আমাদের সাথে এমনিতে গ্রোথ হওয়া উচিত 9-10%। আমি তো এই হাঙ্গামা আছে বলেই তো আমি 7.4% প্রতিষ্ঠা করতেছি, না হয়তো আমি আরো অনেক বেশি করতাম। আগামীতে উন্নত অর্থনীতির দেশ হতে 2020 সাল থেকে 20 বছরের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নে কমিশনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো। আজ আমরা আলোচনা করব সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এর বড় একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যেখানে বলা হচ্ছে যে 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে সরকার এবং তার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে আরও বলছেন যে এই 5 বছর প্রায় ব্যয় হবে 32 লাখ কোটি টাকা প্রয়োজন হবে এই পুরো পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে। আপনার কি মনে হচ্ছে যে এইটাকে কি প্রায়োগিকভাবে বা এটা প্র্যাকটিক্যাল করে ঠিক আছে কিনা, যৌক্তিকভাবে ঠিক আছে কিনা, এটা সেটা আপনি বিভিন্ন ধাপে এটাকে দেখার প্রয়োজন। আমরা যদি প্রবৃদ্ধি দিয়ে শুরু করি, সেখানে আপনি দেখবেন যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেই টার্গেটগুলো ছিল, এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেটগুলো প্রায় একই রকম। আচ্ছা, কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগের 5 বছর আমাদের প্রবৃদ্ধি ছিল 5.8। সেখানে 6th প্ল্যানে ধরা হলো গড়ে আমরা 7.3-এর মতো অর্জন করি। আর এখানে আমাদের আগের 5 বছরের প্রবৃদ্ধি ছিল 6.2 এবং এখন গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4, মানে আগামী 5 বছরের গড় প্রবৃদ্ধি। সেই হিসাবে ডিফারেন্সটা কমে এসছে। সেই অর্থে আপনি বলতে পারেন যে এখনকার টার্গেটগুলো আগের তুলনায় একটু মোর রিয়েলিস্টিক, মানে আমরা যা অর্জন করেছি তার চাই কতটা বেশি অর্জন করা সম্ভব হবে সেই নিয়ে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করা হয়েছে। তবে এই প্রবৃদ্ধি যেই টার্গেটটা ধরা হয়েছে সেটা অর্জন করতে গেলে আপনি যে বিনিয়োগের যে মাত্রার কথা বলেছেন সেইটা বাস্তবায়ন করতে হবে এবং সেখানে চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করা অত সোজা হবে না, কিন্তু সেখানে বেশ কিছু কাজ করতে হবে। বলা হচ্ছে যে যে অর্থের প্রয়োজন হবে প্রায় 32 লাখ কোটি টাকার কথা বলা হচ্ছে, এর 77% যোগান দেবে বেসরকারি খাত। কিভাবে এটা আসলে সম্ভব? সেইটা নির্ভর করবে আপনার সরকারি খাতে আমরা কি ধরনের
বিনিয়োগ করে বেসরকারি খাতের বিনিয়োগের পরিবেশটা উন্নতি করতে পারছি। আচ্ছা, সেজন্য আমি কারণ সরকার তো আর বেসরকারি খাতকে সরাসরি প্রভাবান্বিত করতে পারবে না, তার নীতি দিয়ে, তার নীতি এবং তার নিজস্ব বিনিয়োগ দিয়ে বেসরকারি খাতে বিনিয়োগের পরিবেশটা আরো উন্মুক্ত করতে হবে এবং বিনিয়োগের জন্য যে ধরনের সেবার প্রয়োজন সেই সেবা প্রদানটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, সেজন্য আমি শুরু করব এখানে আমাদের যদি এটা সম্ভব কি সম্ভব না এবং এটা অর্জন করার জন্য কি করতে হবে। আমাদের মনে হয় আলোচনাটা সেজন্য সরকারি খাতে বিনিয়োগের যে পরিকল্পনাটা করা হয়েছে আচ্ছা, সেটা বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে আর বিনিয়োগের বাইরে কি কাজ করতে হবে। সেখানে আপনি যদি দেখেন যে সরকারি যে উন্নয়ন বাজেট যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ধরা হয়েছে সেখানে বছরে প্রায় আপনার $18 বিলিয়ন মতো সরকারি বিনিয়োগ করতে হবে গড়ে। বর্তমানে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটার আকার হচ্ছে $9 বিলিয়ন মতো। তার মানে আমাদের এই $9 বিলিয়ন কে দ্বিগুণ করতে হবে অন অ্যাভারেজ প্রতি বছর। কাজে এখন প্রশ্নটা হলো দুটো, একটা হচ্ছে যে অর্থায়নটা আমরা করতে পারবো কিনা, এই 9 থেকে 18-তে উঠতে হলে তো অর্থটা আসতে হবে, রাইট। আর দ্বিতীয় হলো অর্থায়ন যদি করতে পারিও এটা ব্যয় করার সক্ষমতা আমাদের আছে কিনা। কারণ আমরা তো নিকট অতীতে যেটা দেখেছি যে আমরা যেই আকার দিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি শুরু করি বাজেটের শুরুতে, বছর শেষে সেটা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই যে 9 বিলিয়ন আমরা কখনোই দেখিনি, কখনো দেখিনি। খুব বেশি হলে 90% বা 92% এইটা খরচ করা সম্ভব হয়। কাজেই এখন এটাকে দ্বিগুণ করে সেটা বাস্তবায়ন করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা সরকারি পর্যায়ে দরকার সেটা অর্জন করার জন্য হবে কিনা সেটার উপর নির্ভর করছে আমরা এই বিনিয়োগটা করতে পারবো। কাজেই অর্থায়ন একটা, আর দ্বিতীয় হচ্ছে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো। এখানে আরেকটা দিকে বলা হচ্ছে যে 2020 সালের মধ্যে 5.5 ভাগে কমিয়ে আনার লক্ষ্য, মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমি যখন বলছি ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছি, আমি যখন প্রোডাকশন বাড়াতে চাচ্ছি, তখন কি আবার আমার এই যে মূল্যস্ফীতির যে হার নির্ধারণ করা হচ্ছে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, সেটা কি আসলে বাস্তবিক কিনা? আসলে সেটা আপনি ঠিকই ধরেছেন যে একদিকে আমরা যদি প্রবৃদ্ধি 6-এর গণ্ডি থেকে বেরিয়ে 7-এ চলে যাই এবং সেটার জন্য বিনিয়োগ বাড়ে, সরকারি খাতে বাড়ে, বেসরকারি খাতে বাড়ে, তাহলে তো চাহিদা বাড়বে এবং চাহিদা বাড়লে সেই চাহিদা আর যোগানের মধ্যে তো একটা ল্যাগ থাকে। সেই ল্যাগ সময় ওই চাহিদার ফলে মূল্যস্ফীতির উপরে একটা চাপ আসতে পারে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি কিন্তু 3টা ফ্যাক্টরের উপর নির্ভর করে আমাদের বিশ্লেষণে। একটা হচ্ছে অতীতে মূল্যস্ফীতি কেমন ছিল, এটাকে আমরা ইনার্শিয়া বলি, আর দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য প্রবণতাগুলি কি, যেহেতু আমাদের অর্থনীতি অনেকটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আর তৃতীয় হচ্ছে আমাদের মুদ্রানীতির উপর। আন্তর্জাতিক বাজারে বর্তমানে যে প্রাক্কালন আগামী 2-3 বছরের জন্য, সেটা হচ্ছে এটা খুবই সফট থাকার কথা। কারণ বিশ্ব মন্দা যেটা আমরা গত 5-7 বছর ধরে দেখেছি, সেখানে বারবারই বলা হয়েছে এটা রিকভার করবে, কিন্তু আসলে রিকভারি আসছে না। এবং এখনো অদূর ভবিষ্যৎ নিয়ে অনেক সংশয় আছে আন্তর্জাতিক বাজারে। চায়নার অর্থনীতি দুর্বল হচ্ছে, চায়নাতে যে ধরনের প্রবৃদ্ধি আশা করা হয়েছিল সে ধরনের প্রবৃদ্ধি হচ্ছে না, এবং চায়না যেহেতু এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আন্তর্জাতিক বাজারের মূল্য অনেকটা নির্ভর করে চাইনিজ চাহিদা কিভাবে বাড়ছে। ভারত ভালো করছে কিন্তু ইউরোপে অবস্থা ভালো না, কাজে আন্তর্জাতিক চাহিদা দুর্বল। আর সেই সাথে কিন্তু যোগানের দিক থেকে বিশেষ করে তেলের ক্ষেত্রে ইরানের এই বাজারে চলে আসার ফলে তেলের মূল্য যে খুব একটা বাড়বে এরকম কোনো প্রাক্কলন আমি দেখিনি। কাজে আগামী 2-3 বছরে ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইস আউটলুকটা কিন্তু খুবই ফেভারেবল বাংলাদেশের জন্য। সেই কনটেক্সটে হয়তো আমাদের আভ্যন্তরীণ চাহিদা বাড়লেও ইম্পোর্টের মাধ্যমে যোগান যদি বাড়ে তাহলে কিন্তু মূল্যস্ফীতির উপর চাপটা অ্যাভয়েড করা মানে ধরে রাখা সম্ভব হবে। যখন আপনি বলছেন যে বিশ্ব অর্থনীতি এক ধরনের মন্দার মধ্যে যাচ্ছে বা যেরকম আশা করা হচ্ছে সেই রকম কাঙ্ক্ষিত গ্রোথ হচ্ছে না, একই সাথে কিন্তু আমরা চিন্তা করছি যে এখন যেখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ অ্যাভারেজ $30 বিলিয়ন US ডলার, সেখান থেকে আমরা 50 বা 60 বিলিয়ন ডলার চিন্তা করছি, তাহলে সেই লক্ষ্যটাও কি আসলে বাধাগ্রস্ত হবে কিনা? হ্যাঁ, সেখানে একটা ট্রেড অফ তো অবশ্যই আছে। আমাদের
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য হলো যে প্ল্যানের শেষে এটা $54 বিলিয়ন উন্নীত হবে। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে। সেইটা এখন অর্থাৎ প্রায় দ্বিগুণ করতে হবে দ্বিগুণ এবং সেই দ্বিগুণ আন্তর্জাতিক বাজারে চাহিদার দুর্বলতা থাকার সত্ত্বেও আমরা কিভাবে অর্জন করব সেটা তো একটা কঠিন প্রশ্ন। সেটার উত্তর খুঁজতে হবে আমাদের কম্পিটিটিভনেসটা বাড়ানোর জন্য আমরা কি করছি, কারণ আমাদের যে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কিন্তু ইদানিংকালে দুদিক থেকে কমেছে। একটা হলো চাহিদার দিক থেকে, মানে যেটা আমরা প্রাইস কম্পিটিটিভনেস বলি, আর একটা হচ্ছে যোগানের দিক থেকে যেটা আমরা কস্ট কম্পিটিটিভনেস বলি। চাহিদার দিক থেকে কিন্তু আমাদের দুটো কারণে আমাদের কম্পিটিটিভনেসের অনেকটা ইরোশন হয়েছে। একটা হলো যে আমাদের যেই মুদ্রা বিনিময় হার, আমরা তো এটা ডলারের এগেনস্টে স্থির রেখেছি, কিন্তু এই যে ইউরোর দরপতন হলো সেই কারণে আমাদের অন্যান্য সব ট্রেডিং পার্টনারের সাথে আমাদের বাইল্যাটারাল এক্সচেঞ্জে টাকার অতি মূল্যায়ন হয়েছে, যার ফলে ওখানে আমাদের কম্পিটিটিভনেসটা কিছুটা আঘাত হয়েছে। আর দ্বিতীয় হলো যে আমাদের ট্রেডিং পার্টনারের যে মূল্যস্ফীতি, তাদের তুলনায় আমাদের মূল্যস্ফীতি কিন্তু বেশি, যদিও আমাদের মূল্যস্ফীতি ইদানিংকালে কমেছে কিন্তু সেটা ওদেরও কমেছে, যার কারণে ডিফারেন্সটা পজিটিভ রয়ে গেছে। যার ফলে ধরেন আপনি এখন দুটো সমস্যার সম্মুখীন, একটা হচ্ছে আপনাকে টাকা কেনার জন্য বেশি বৈদেশিক মুদ্রা লাগছে, আবার ওই টাকা দিয়ে যে আপনি পণ্য কিনবেন সেখানে নিজের দেশ থেকে কিনলে যা লাগে আমাদের দেশ থেকে কিনলে একটু বেশি লাগছে, মানে তুলনামূলকভাবে। কাজে সেই দুই দিক থেকে আমাদের কম্পিটিটিভনেস একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। আর যোগানের দিক থেকে আপনি যদি দেখেন সেখানে দেখবেন যে এই লেটেস্ট যেটা গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট আসলো সেটাতে আমাদের বিশেষ করে অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমাদের অবস্থান কিন্তু প্রতিযোগিতার তুলনায় কিন্তু আমরা তেমন উন্নতি করতে পারিনি, যদিও আমরা দুধাপ এগিয়েছি সার্বিক, কিন্তু আমাদের প্রতিযোগীরা আরো বেশি এগিয়ে গেছে। ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে এক্সপোর্টের কথা বলছিলাম, যে বিশ্ব মার্কেটে মন্দার কারণে এক্সপোর্ট কাঙ্ক্ষিতভাবে আমরা অর্জন করতে পারবো কিনা। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আসে, যখন আমরা আমাদের বর্তমান এক্সপোর্ট $30 বিলিয়ন থেকে $60 বিলিয়নের কথা চিন্তা করছি, ডাবল, অলমোস্ট ডাবল, তখন এর পাশাপাশি আমাদের যে ব্যাকওয়ার্ডে যে কাজগুলো করতে হবে, আমার পোর্ট এফিসিয়েন্সি সেরকম আসলে বাড়বে কিনা, আমার ইনফ্রাস্ট্রাকচার অন্য সেটা যাবে কিনা, আমার যে জ্বালানির খরচের যে প্রয়োজন সেটা বাড়বে কিনা, এই বিষয়গুলোকে আমরা সঠিক পথে আছি কিনা আসলে, বা সেটা সমন্বিত কোনো পরিকল্পনা হচ্ছে কিনা। আমাদের মানে বিশ্বমন্দার কথা যেটা আপনি বলছেন সেটা একটা রিস্ক, কিন্তু সেটা মোকাবেলা করার জন্য পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে, কারণ আপনার চায়নাতে মজুরির হার এত বেড়েছে যে সেখান থেকে অনেক বিনিয়োগ, নতুন রিলোকেশনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাজে সেটা সুযোগ নেয়ার অপরচুনিটিটা আমাদের কাছে আছে, যে চায়নার থেকে যেগুলি বেরিয়ে যাচ্ছে সেগুলি কোথায় যাবে। বাংলাদেশ একটা পোটেনশিয়াল একটা লোকেশনের জন্য একটা ভালো একটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। কিন্তু আপনার যেটা প্রশ্ন যে এটার জন্য যে কাজগুলি করতে হবে সেখানে পরিকল্পনার দিক থেকে মানে আমরা সঠিক পথেই আছি। মানে আমরা আমাদের যেই লক্ষ্যগুলি নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক অঞ্চল নিয়ে বা বন্দরের উন্নয়ন নিয়ে বা বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি নিয়ে যেই লক্ষ্যগুলি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ধরা হয়েছে সেদিক থেকে আমরা ঠিক পথেই আছি। প্রশ্নটা হলো এগুলি আমরা বাস্তবায়ন কতটা করতে পারব এবং সেই বাস্তবায়নের গতিটা আমরা বাড়াতে পারবো কিনা। কারণ আপনি শুধু এই অবকাঠামোর ক্ষেত্রেই দেখেন, যেটা পরিবহন খাতে বলেন বা বন্দরের ক্ষেত্রে বলেন, এই যে নিউ মোরিং যে কন্টেইনার এনসিটিটা, এটা তো 8 বছর আগে এটার প্রস্তুতি ছিল, কিন্তু এটা চালু করতেই 8 বছর লেগে গেছে। গত সপ্তাহে চালু হয়েছে চট্টগ্রাম বন্দরে। কাজে যেখানে বিনিয়োগ করার পরেও চালু করতে যদি এত সমস্যা, এত সময় লেগে যায়, যেখানে আপনি এটা মানে গভর্নেন্সের একটা সমস্যার কারণে মানে, কিন্তু আর যে ক্ষেত্রে আপনি বিনিয়োগ, যেমন ঢাকা চিটাগং হাইওয়ের কথা ধরে, সেখানে বিনিয়োগের যেই পরিকল্পনাটা আছে সেটা আমরা বাস্তবে করতে পারছি না, মানে গতিটা অনেক মন্থর। কাজে দুই দিক থেকেই সমস্যা, কাজে প্রাতিষ্ঠানিক জটিলতা, আবার বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে স্লথ
স্লো একটা প্রগ্রেস, আমরা খরচ করতে পারি না, এবং খরচ করলেও সেখানে যা খরচ করছি তার ফলাফলটা পুরোপুরি আমরা পাই না। তো সেই সমস্যাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু ওই লক্ষ্যগুলো অর্জন করা কঠিন হবে। যেটা আমরা প্রায় হয় যে এই যখন আমরা একটা পরিকল্পনা নেই, আপনি বলছেন যে আসলে পরিকল্পনা আছে, আসলে বাস্তবায়ন হবে কিনা এটার মানে মূল্যায়ন, সঠিক যে পদ্ধতি আমরা করে থাকি, যে পিরিয়ডিক্যাল যে মূল্যায়নগুলো হয়ে থাকে, সেই পদ্ধতি কি আপনি ঠিক মনে করেন কিনা, বা এর অন্য কোনো পরিবর্তন আনা যায় কিনা আপনার মনে হয়? না, এখানে তো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে প্রতি মাসে মনিটরিং করা হয় প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে কিভাবে। আবার টেকনিক্যাল লেভেলে এটা পরিকল্পনাগুলো ঠিক করা হয় যে সমস্যাগুলি কি হবে এবং কে ফলো আপ করবে। প্রতি 3 মাসে আবার উচ্চ পর্যায়ে এটাকে মনিটরিং করা। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে ইদানিংকালে আমরা বাস্তবায়ন, বিশেষ করে এই বৈদেশিক প্রকল্প সাহায্যপ্রাপ্ত যে এই বিনিয়োগগুলি হচ্ছে, সেখানে কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়। কিন্তু এটা ধরে রাখা এবং আমাদের যেই পরিমাণ উন্নতির প্রয়োজন বাস্তবায়নের ক্ষেত্রে, সেইটাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এবং আপনি তো এক্সপোর্টের কথা বলছিলেন, এক্সপোর্টের ক্ষেত্রে বিশ্ব মন্দা এটা কতটা কেটে উঠবে এটা একমাত্র ঝুঁকি কিন্তু না। ইদানিংকালে আমাদের মধ্যমেয়াদে কিন্তু একটা নতুন ঝুঁকির সৃষ্টি হয়েছে, সেটা হলো এই যে টিপিপি যেটা সই হলো, সেখানে আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী ভিয়েতনাম, যারা কিন্তু অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অলরেডি আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, তারা অতিরিক্ত একটা শুল্ক মুক্ত সুবিধা পাবে আমেরিকা এবং এই টিপিপি অন্তর্ভুক্ত যেই 12টা দেশগুলো আছে সেখানে। এবং এখানে কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা তো আমাদের জন্য একটা বড় বাজার, কাজে এখানে আমাদের প্রতিযোগী অতিরিক্ত সুবিধা পাবে। তো সেই ক্ষেত্রে কিছু ট্রেড ডাইভার্সনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং সেই ট্রেড ডাইভার্সনের ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা একটি দেশ, যেহেতু আমরা টিপিপির মধ্যে নাই। এখন সুখবরটা হলো যে এখানে বর্তমানে ইউএস যে ইলেকশন প্রক্রিয়াতে যারা প্রেসিডেন্সিয়াল প্রতিদ্বন্দ্বী আছেন, তারা কেউই টিপিপিকে সমর্থন দেন নাই। তার মানে এটা কংগ্রেসে পাশ হতে কিছুটা সময় লাগবে, অত সহজে পাশ করা যাবে না। তার মানে আমরা কিছুটা সময় পাবো এই প্রতিযোগিতাটা ফেস করার জন্য প্রস্তুতি নেওয়ার। কিন্তু আমার ধারণা ইভেনচুয়ালি টিপিপিটা পাশ হবে, এবং পাশ হওয়ার পরে কাজে আগামী 2-3 বছর পরে কিন্তু এই ঝুঁকিটা বাস্তবে রূপান্তর হতে পারে। সেজন্য আমাদের প্রস্তুতিটা আরো জোরদার প্রস্তুতির প্রয়োজন হবে। এই ধরনের ক্ষেত্রে আসলে প্রস্তুতি কিভাবে হতে পারে? আপনি বলছিলেন যে আমাদের ব্যবসায়িক মানে যে প্রতিযোগিতা, সেটা সক্ষমতা আসলে বাড়াতে হবে। সেই সক্ষমতা বাড়াতে হলে যেটা গতানুগতিকভাবে আমরা জানি যে আমার অবকাঠামো ভালো করতে হবে, আমাদের নীতি পলিসি ঠিক করতে হবে, কিন্তু এর বাইরেও কি আমি স্পেসিফিক কিছু আপনাকে বলি। অবকাঠামো তো ধরেন আমাদের পরিবহন খাতের বিনিয়োগ যে পরিকল্পনা আছে, এগুলি বাস্তবায়ন করতে হবে। বিদ্যুতের ক্ষেত্রে যে প্রকল্পগুলি আমরা বড় বড় প্রকল্পগুলি হাতে নিয়েছি, এগুলি সম্পাদন করতে হবে, এগুলি তো সব জানা কথা। কিন্তু প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কিছু স্পেসিফিক সংস্কার কিন্তু আমাদের দরকার। যেমন ধরেন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এটা 1947-এ। আপনার ধরেন কোম্পানিজ অ্যাক্ট, এটা 1913, এটা 1994-92 সালে একটা মাইনর একটা সংশোধন হয়েছিল, কিন্তু এটা বেসিক্যালি 1913 সালের। তারপর আপনার যে বিএসটিআই, স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এটার অ্যাক্ট, এগুলি সবগুলোকে যদি আপনি যুগ উপযোগী না করেন, তাহলে কিন্তু ওই প্রাতিষ্ঠানিক যে বাধাগুলো আছে বিনিয়োগের ক্ষেত্রে এবং ব্যবসা করার ক্ষেত্রে, সেগুলি তো দূর হবে না। কাজে এখানে আবার ধরেন এই যে কর নীতি, যেটা ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্ট, এটাও তো মডার্নাইজেশন করার দরকার আছে। আমরা ভ্যাট ল যেমন রিফর্ম করেছি, এখন ডাইরেক্ট ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্সেশন নিয়ে অনেক সমস্যা আছে, অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে। এগুলিকে যদি আমরা আধুনিকীকরণ, যুগ উপযোগী করতে পারি, তাহলে কিন্তু ওই অবকাঠামোতে যে বিনিয়োগ হচ্ছে সেটার সুফলটা পুরোপুরি পাওয়া যাবে। আর এখানে যদি আপনার সমস্যা সমাধান না হয়, তাহলে অবকাঠামো তৈরি হলেও আপনি তার পুরোপুরি সুফলটা হয়তো পাবেন না। এই যখন আমরা অবকাঠামোর কথা বলছি, তখন আমরা যেটা প্রায় শুনি যে মাঝখানে বা এখনো সরকার সবসময় গুরুত্ব দিচ্ছে যে পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলছে, কিন্তু কখনোই এই জায়গাতে আসলে মানে কাঙ্ক্ষিত বিনিয়োগ হয়নি। সমস্যাটা কোথায় ছিল আসলে? সেটার সমস্যা হলো এটার জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আপনার দরকার, সেটা তৈরি করতে আমরা অনেক দেরি করে ফেলেছি। অতি সম্প্রতি পিপিপি আইনটা পার্লামেন্টে পাশ হয়েছে, অথচ পিপিপি ইনিশিয়েটিভটা এসেছিল 2009-2010 সালে। তারপর আইনটা ড্রাফট হলো, বিভিন্ন রিভিউর মাধ্যমে গেল, জাস্ট রিসেন্টলি এটা আমরা পার্লামেন্টে পাশ করতে পেরেছি।
কারণ পিপি এখন তো আবার এটার বিধিমালাগুলি তৈরি করতে হবে। তো এইখানে আপনি যদি আইনি ফ্রেমওয়ার্কটা সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, তাহলে বিনিয়োগকারীরা কি ভরসায় বিনিয়োগ নিয়ে আসবে? তার রিটার্ন অন ইনভেস্টমেন্টের মানে অ্যাসুরেন্স থাকতে হবে। অ্যাসুরেন্স থাকতে হবে, তো সেইটা প্রিডিক্টেবিলিটি থাকতে হবে। Exactly. পিপিপি অফিস আমরা করেছি, কিন্তু পিপি অফিসে প্রপার মানে কোয়ালিফাইড, টেকনিক্যালি কোয়ালিফাইড স্টাফ দিয়ে এটাকে আমরা স্ট্রেনথেন করতে পারিনি। কাজে এখানে যদি আমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ না হয়, তাহলে আসলে তাহলে আমাদের ফলাফলগুলি পাবো না। ডক্টর জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।